স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা। জাহিদ হোসেন। জানাবো শিরোনামগুলো। ইভিএম এর ভোট নৌকায় যায় দাবি ফখরুলের। বিএনপি প্রার্থী কিভাবে জয়, প্রশ্ন কাদের। খোকনের বিরুদ্ধে মামলার তদন্তে পিবিআই, ব্যক্তিগত কোনো বিরোধ দেখছেন না তাপস। সীমান্তে বিএসএফ কে অভিযানে চাইছে বিজিবি। দুর্গম এলাকায় হচ্ছে সড়ক বিওপি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইভিএম এ ভোট দিলে তা নৌকার বাক্সে যায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রশ্ন, এই অভিযোগ সত্য হলে পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রার্থী জয় পায় কিভাবে। এছাড়া ভোট জালিয়াতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না বলেও মন্তব্য তার। গণতান্ত্রিক ধারাবাহিকতা বিনষ্ট করার লক্ষ্যে একাদশ সংসদ নির্বাচনের 2 বছর আজ এদিনকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করছে আওয়ামী লীগ। অন্যদিকে গণতন্ত্র হত্যা দিবস বলছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, 2018 সালের নির্বাচনে অনিয়ম হয়েছে, আর এতে নির্বাচন কমিশনের সম্পৃক্ততা দেখছেন তারা। ইভিএম যে নির্বাচন করে ওই একখানে দিলে আরেকখানে গিয়ে পড়ে, ভোট দিলে নৌকায় গিয়ে পড়ে। এই অবস্থা সকল ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে আজকে এদেরকে বাধ্য করতে হবে সরে যেতে। এর জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, দেশে বিএনপির করা ভোট জালিয়াতের রেকর্ড ভাঙা অসম্ভব। পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা জয়ী পাওয়ার পরও তাদের এই অভিযোগ গণতন্ত্রের ভিত দুর্বল করে দিতে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপি যে রেকর্ড করেছে তা কেউ ভাঙতে পারবে না। মির্জা ফখরুল বলেছেন, ধানের শীষে ভোট দিলে নাকি ইভিএম এ নৌকার পক্ষে চলে যায়। তবে কি নৌকার ভোট ধানের শীষে যাওয়ায় গতকাল তাদের 2 জন পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। একাদশ সংসদ নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন আদায় করাকেই বিএনপির নতুন বছরের চ্যালেঞ্জ বলছেন মির্জা ফখরুল। অন্যদিকে গণতন্ত্র শক্তিশালী করতে অপরাজনীতি থেকে বেরিয়ে এসে জনরায়কে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছেন ওবায়দুল কাদের। ধারাবাহিকতা রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্ছেদ অভিযান কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এতে কেউ হেয় হলে সিটি কর্পোরেশনের কিছু করার নেই। সাবেক মেয়র সাঈদ খোকনের অভিযোগের প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন শেখ ফজলে নূর তাপস। কোনোভাবেই উচ্ছেদ কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে সাঈদ খোকনের অর্থ আত্মসাৎ মামলার তদন্তভার পিবিআইকে দিয়েছে আদালত। ফুলবাড়িয়া মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ শুরু হতেই প্রভাবশালী কয়েক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। নাম আসে দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনেরও। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, দোকান বৈধতা দেওয়ার কথা বলে 34 কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। এরই মধ্যে সাঈদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেন ফুলবাড়িয়া 2 মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন। অভিযোগ প্রত্যাখ্যান করে সাঈদ খোকন দাবি করেন, দেলোয়ারকে দিয়ে অপপ্রচার চালাচ্ছেন মেয়র তাপস। এই যে দেলু, আপনার তাপস একে ব্যবহার করে নোংরামি করছে, যেটা কোনোভাবে কাম্য নয়। বুধবার খিলগাঁওয়ের বাসাবোতে এক অনুষ্ঠানে তাপস বলেন, কাউকে হেয় করার উদ্দেশ্য নেই সিটি কর্পোরেশনের। কোনো ব্যক্তি যদি এতে হেয় প্রতিপন্ন হন, লজ্জিত হন, সেটা সেই ব্যক্তির বিষয়, কারো আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয় না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সম্পূর্ণরূপে দুর্নীতি নির্মূল করা হবে। কোনো অবহেলা, কোনো অসদাচরণ, কোনো আত্মসাৎ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এদিকে সাঈদ খোকনের বিরুদ্ধে দেলোয়ারের মামলার তদন্তভার পিবিআইকে দিয়েছে সিএমএম আদালত। বিজ্ঞ আদালত আদেশ দিয়েছে, পিবিআইকে নির্দেশ দিয়েছে, মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য যদি থাকে সংযুক্ত করে তদন্ত প্রতিবেদনের সাথে আগামী 31/1/2021 তারিখের মধ্যে আদালতে জমা প্রদানের জন্য নির্দেশ দিয়েছে। এই রিপোর্ট আসার পরে পরবর্তী পদক্ষেপ কোর্ট নেবে।
এ মামলায় সাইদ খোকন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সর্দার, সাবেক উপসহকারী প্রকৌশলী মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন ও ওয়ালিদকে আসামি করা হয়েছে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে ঢাকার 2 সিটি কর্পোরেশনকে রাজধানীর খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে আগামীকাল। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই দায়িত্ব হস্তান্তর করবেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, নগরবাসীর সুবিধার কথা চিন্তা করে এই 2 সিটিকে এই দায়িত্ব দেয়া হচ্ছে। নিজেদের সক্ষমতা তৈরি হয়েছে জানিয়ে 2 মেয়র বলছেন, দখল দূষণ রোধে জোর দেবেন তারা। এবছর বর্ষা মৌসুমে নগর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হলে খালের বেহাল দশা দেখাতে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে ঘটনাস্থলে নিয়ে যান ঢাকার 2 মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলেনুর তাপস। এ সময় ওয়াসাকে ব্যর্থ দাবি করে সংস্থার কাছে থাকা 26 খালের দায়িত্ব চান 2 মেয়র। এরপর খাল হস্তান্তরের যৌক্তিকতা যাচাই বাছাই গঠন করা হয় কমিটি। নভেম্বরে 2 সিটি কর্পোরেশনকে খাল হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অবশেষে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে খাল হস্তান্তর করা হচ্ছে 2 সিটিকে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, যেহেতু সিটি কর্পোরেশন জনপ্রতিনিধি নিয়ে গঠিত, সেহেতু খাল রক্ষণাবেক্ষণের সংস্থাটি ভালো কাজ করতে পারবে। এগুলো নাকি উদ্ধার না করলে আমাদের ঢাকা শহরকে একটা সত্যিকার অর্থে সুস্থ বসবাসের উপযোগী শহরে রূপান্তরিত করা যাবে না। সেগুলোকে চিহ্নিত করে আমরা ব্যবস্থা ইতিমধ্যে নেওয়ার জন্য বলেছি। খাল রক্ষণাবেক্ষণে নিজেদের সক্ষমতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ঢাকার 2 মেয়র। তারা বলছেন, খালের দায়িত্ব পেলে প্রথমে সীমানা নির্ধারণ করবেন, জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখতে পারবেন বলেও জানান 2 মেয়র। খালের 2 পার নির্ধারণ করার পরে আমরা আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে খালের পারগুলোকে আমি ক্লিয়ার করব আগে। তারপরেই হলো আমাদের খালের নাব্যতা ক্লিয়ার করার জন্য। বাট অবশ্যই এটা চ্যালেঞ্জ তো থাকবেই, কিন্তু চ্যালেঞ্জ কাউকে না কাউকে নিতে তো হবেই চ্যালেঞ্জ। যেগুলো যদি আমাদের রক্ষণাবেক্ষণে দেওয়া হয়, আমরা সেটা সংরক্ষণ করব, আমরা রক্ষণাবেক্ষণ করব এবং আমরা সেখানে একটা নান্দনিক পরিবেশ সৃষ্টি করব। এবং মূল কাজ হবে যে পানি নিষ্কাশনের যে জায়গাটা একদম মুক্ত রাখা। আমরা আশাবাদী যে এটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে ঢাকা শহরের জলাবদ্ধতার একটি বড় অংশ আমরা সুরাহা করতে পারব। সিটি কর্পোরেশনের কাছে খাল গেলে দখল দূষণ ঠেকানো সম্ভব বলেও মনে করেন ঢাকার 2 মেয়র। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর গাবতলীতে তুরাগ নদের তীরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। তবে মামলা এবং লিজ সংক্রান্ত জটিলতায় নদের জমিতে থাকা মালামাল নিলামে তোলা হয়নি। এদিকে উদ্ধার করা জমি আর যেন দখল না হয় সে বিষয়ে নজরদারি বাড়ানোর কথা বলছে BIWTA। রাজধানীর গাবতলী সেতুর দক্ষিণ পাশে বুধবার সকাল 10টার দিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। উচ্ছেদ অভিযানের নেতৃত্বে ছিলেন BIWTA নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী। অভিযান শুরুর পর ব্যবসায়ীরা দাবি করেন, তারা এই জমি জেলা প্রশাসনের কাছ থেকে লিজ নিয়ে ব্যবসা করছেন। সরকারের আন্ডারে আছে। এখন যদি BIWTA ভেঙে দেয়, আমরা সিটি কর্পোরেশন অবজেকশন দেব। আপনারা এখন ভাঙছেন, আমরা যদি উচ্ছেদ হয়, আমরা যে পে অর্ডারের মাধ্যমে এটা নিছি, আমরা জেলা প্রশাসন থেকে আমরা জরিমানা চাবো বা আমাদের পে অর্ডার ফেরত চাবো, আমাদের এ পরিস্থিতিতে শুধু তুরাগের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে BIWTA। একটি অংশ জেলা পরিষদ, একটি অংশ সিটি কর্পোরেশনের আন্ডারে রয়েছে এবং 2টি রিট রয়েছে। পরে আমরা নথিপত্র মানে তাদের কাগজপত্র পরীক্ষা করে দেখলাম যে তারা জেলা পরিষদ থেকে লিজ নিয়েছিল। সেই লিজ নিয়ে সেখানে তাদের মধ্যে বিরোধ রয়েছে এবং তাতে একটি মামলা হয়েছে, সেটাতে স্টে রয়েছে। ফলে আমরা এই জায়গাটা আমরা সেই পরিপূর্ণভাবে উচ্ছেদ, যেটা বলতে চান আপনারা যে আমরা কেন নিলাম দিচ্ছি না মাল আমরা সরিয়ে নিতে, যেহেতু হাইকোর্টের আদেশ রয়েছে, সেই আদেশ তো আমরা ভায়োলেট করতে পারি না। অভিযানে উচ্ছেদ করা হয় তুরাগ তীরের অবৈধ কয়লার গদিসহ ছোট বড় স্থাপনা। নদীর জমি রক্ষায় অভিযান চলমান থাকবে বলেও জানায় BIWTA। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে ফুটপাত ও রাস্তা দখল করে রাজধানীর কলাবাগানে ফুটপাতের উপর তৈরি করা হয়েছে ট্রাফিক কন্ট্রোল রুম।
এগুলোর প্রতিটি বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে ঢেকে ফেলা হয়েছে। বেশিরভাগ সময়ই অকেজো পড়ে থাকে। নাগরিকদের অভিযোগ, এসব কন্ট্রোল রুম চলার পথে বাধা ছাড়া আর কিছুই নয়। সেটা দূর করা উচিত। তার কারণে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী আইন প্রয়োগ করতে যা তারাও আইনের একটা অপব্যবহার এখানে হচ্ছে আমি মনে করব। সেজন্য এটাকেও সরা দিয়ে ফুটপাথকে একদম জনগণের মুক্তভাবে চলার ব্যবস্থা করা উচিত। না, জায়গায় জায়গায় এত পুলিশ বক্সের তো কোনো দরকার দেখিনি, বা একটা দূরে একটা হলো ওটা ঠিক আছে, বাট ওই পুলিশরা অনেক সময় ঝামেলা করে, দেখা যায় এদের মধ্যে অনেক ইফতিজার থাকে। শ্যামলী, কলেজ গেট, মোহাম্মদপুর, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন জায়গায় রাস্তা বা ফুটপাতের উপর এমন কন্ট্রোল রুম রয়েছে অর্ধশতাধিক। পর্যায়ক্রমে সবগুলো তুলে দেওয়া হবে বলে জানালেন ঢাকা উত্তরের মেয়র। রোডের উপরে বা ফুটপাতের উপরে যেসব জায়গায় আছে আমরা কিছু জায়গায় সরিয়ে দিয়েছি অলরেডি। পুলিশরাও আমার কাছে এসেছিল, স্যার আমরা কই যাব, আমরাও তো আপনাদেরই সন্তান। এটাই বাস্তবতা। যেহেতু এটা আনপ্ল্যান হয়েছে, আমরা চাই কিছু জায়গায় প্ল্যান করে এই কাজগুলোকে করার জন্য। তবে পুলিশের ট্রাফিক বিভাগ বলছে কোনো কন্ট্রোল রুম সরানো হবে না। ট্রাফিক সদস্যদের জন্য এসব খুবই জরুরি। নাগরিকদের ভোগান্তি হচ্ছে না, নাগরিকরা হাইটে যাইতে পারে, কিন্তু ট্রাফিক পুলিশের কন্ট্রোল করার জন্য জায়গা দরকার। ফুটপাত আপনার ট্রাফিক পুলিশ বক্স সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে বিএনপির নাই। জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তার উপর পুলিশ বক্স থাকায় সোমবার তা উচ্ছেদ করে উত্তর সিটি কর্পোরেশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটির নিচে আজ পাওয়া গেল আরেকটি বোমা। এ নিয়ে উদ্ধার হলো 5টি বোমা। এমন আরও কিছু বোমা থাকতে পারে, তবে সেগুলো ঝুঁকি মুক্ত বলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তারা বলছেন প্রায় 50 বছর মাটির 15 থেকে 20 ফুট নিচে থাকায় বোমার বিধ্বংসী ক্ষমতা নষ্ট হয়ে গেছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের হঠাতে ভারতীয় মিত্রবাহিনী এসব বোমা ফেলেছিল, তবে নরম মাটির অনেক গভীরে যাওয়ায় এগুলো বিস্ফোরিত হয়নি এমন ধারণা করছেন কর্মকর্তারা। পুরোদমে চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালের নির্মাণ কাজ। তবে 19 দিনের মধ্যে একে একে 4টি বোমা উদ্ধার হওয়ায় আরও সতর্কতার সাথে কাজ করছেন শ্রমিকরা। 15-20 ফিট নিচে গিয়ে পরে যখন বেকু বা হেলুটার তারা যখন খুদে, তখন ওই হেলুটারের মাথায় আর কি বাড়ি লেগে ওই বোমাটা আর কি পাইছে আর কি। মুক্তিযুদ্ধের সময় ঢাকার কাছে নারায়ণগঞ্জে শত্রুদের জ্বালানি সরবরাহের যে ডিপোগুলো ছিল সেখানে হামলা চালিয়েছিল তৎকালীন বাংলাদেশ বিমান বাহিনী। চট্টগ্রামে বিমানবন্দরের কাছেও একটি ডিপো ছিল, সেটিও উড়িয়ে দেয়। এই হামলা চালানোর পরের দিন ভোরে ভারতীয় বিমান বাহিনী ঢাকা সহ বিভিন্ন বিমানবন্দরে চালায় বোমা হামলা। এই এলাকাটা এত বড় এলাকা, সেই সময় কোনো হিউম্যান হ্যাবিটেট ছিল না। তো ড্রপ করার পরও যখন এক্সপ্লোড করে নাই, সো ইট হ্যাড আইদার দেয়ার ওয়াজ সামথিং রং উইথ দ্য ফিউজ, অর না হলে ভিতরে যে কেসিং ছিল ওটার মধ্যে কোনো ট্রিগার অ্যাকশন হয়নি আর কি। পাক বাহিনীকে পরাজিত করতে সেই বোমাগুলো মূলত বিমানের রানওয়ে নষ্ট, স্থাপনা গুঁড়িয়ে দেয়া এবং সামরিক ঘাঁটি ধ্বংসের মতো বড় ধরনের হামলায় ব্যবহৃত হতো বলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বমগুলো পাওয়া গেছে অনেক মাটির নিচে, প্রায় 15 থেকে 20 ফিট নিচে পাওয়া যাচ্ছে। বাস্ট হওয়ার কোনো আমরা অত সংখ্যা মনে করি না। তাছাড়া আমি তো এই ঘটনার পর এখানকার যারা ঠিকাদার আছে এবং যারা যারা শ্রমিকরা কাজ করছে তাদেরকে ব্রিফ করা হয়েছে। আমি তাদেরকে ব্রিফ করে দিয়েছিলাম যে তারা যেন সাবধানে করে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে চালানো বেশ কিছু বোমা অবিস্ফোরিত রয়ে যায় বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। তারা বলছেন বোমাগুলো বিস্ফোরিত হবে কিনা বেশিরভাগ ক্ষেত্রে সেটির মেকানিজম বা কোন জায়গায় গিয়ে পড়েছে তার উপর নির্ভর করে। বিমানবন্দরের আশেপাশে আরো বিস্ফোরিত বোমা থাকতে পারে, কিন্তু এগুলোতে ভয়ের কিছুই নেই। 30, 40, 50 বছর এগুলো থেকে যেতে পারে। এটা যতক্ষণ পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে এগুলো। 1971 সালের 3 ডিসেম্বর থেকে যৌথ বাহিনী পাকিস্তানিদের সব দিক থেকে পরাস্ত করতেই বিমান হামলা চালিয়েছিল। ভারতীয় বিমান বাহিনী কেবল ঢাকায় নয়, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে একইভাবে হামলা চালানো হয়েছিল যশোর ও চট্টগ্রামে, যার মূল লক্ষ্য ছিল বিমানের রানওয়েকে অকেজো করে দেওয়া। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে টার্মিনালের এই এলাকায় থাকতে পারে অবিস্ফোরিত আরও বেশ কিছু বোমা, তবে সেগুলো মাটির অনেক নিচে থাকায় ঝুঁকি অনেকটা কম বলছেন বিশেষজ্ঞরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সোহেল মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এর আদেশ দেয়। পলাতক আসামি পি.কে. হালদারের বক্তব্য একটি টেলিভিশনে প্রচারের বিষয়ে দুদক আদালতকে জানালে এই আদেশ আসে।
একটি বেসরকারি টেলিভিশনে সোমবার রাত 10টার সংবাদে প্রচার করা হয় পিকে হালদারের বক্তব্য। রাত 11:30টার লাইভ টক শোতেও অতিথি করা হয় তাকে। প্রায় 3,500 কোটি টাকা পাচারের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। তিনি বিদেশে পালিয়ে থেকে গণমাধ্যমে বক্তব্য দেন। এ বিষয়টি মঙ্গলবার আদালতের নজরে আনেন দুদকের আইনজীবী। গণমাধ্যমে পিকে হালদারের উপস্থিতি কেন কাম্য নয় তার ব্যাখ্যা দিতে দুদককে নির্দেশ দেয় আদালত। ব্যাখ্যা দাখিলের পর শুনানি শেষে আদেশ দেয় আদালত। আমরা প্রথম চেয়েছি ইনজাংশন যে পলাতক আসামি পিকে হালদার সহ যারা পলাতক তাদের ব্যাপারে যেই 71 টিভি যেই আপনার টেলিকাস্টটা করেছে সেটা খুব কন্টেম্পচুয়াস, এবং কোনো মিডিয়া ইলেকট্রনিক প্রিন্ট বোথ নিউজ পেপার তারপরে আপনার ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যেন পলাতক আসামিদের কোনো বক্তব্য প্রচার করা না হয়। 71 টিভি সহ কেউ যাতে কোনো পলাতক আসামি মানে অভিযুক্ত কোনো পলাতক আসামি এবং দণ্ডিত কোনো আসামি কোনো লাইভ টক শো কোনো তার বক্তব্য কোনো গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রচার না হয় সেই বিষয়ে একটা নিষেধাজ্ঞা দিয়েছেন। পিকে হালদারের বক্তব্য ও ফুটেজের কপি 10 জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দেয় আদালত। এছাড়া ইউটিউব সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিও সরাতে বলা হয়েছে। আদালত যাকে খুঁজছে যিনি আসামি পলাতক ওনাকে আপনি বলছেন অতিথি, আপনি অতিথি বলছেন, এটাও তো হাইকোর্টের প্রতি আপনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। যে ধরনের অফেন্সটা তারা করেছে এটা খুব সিরিয়াস ইন নেচার। এটা নট অনলি কন্টেম্প্ট, এটা অডাসিটি অন দ্য পার্ট অফ একটা ইলেকট্রনিক মিডিয়া। আমরা তো মনে করি আমরা 71 টিভির লাইসেন্স বন্ধের জন্য পরবর্তী শুনানিতে একটা অ্যাপ্লিকেশন দিব। আগামী 10 জানুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আদালত। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের মিজোরাম রাজ্য লাগোয়া পার্বত্য চট্টগ্রাম সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা ঠেকাতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এজন্য দুর্গম সীমান্তে সড়ক এবং বর্ডার আউট পোস্ট বিওপি নির্মাণ করা হচ্ছে। রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে পদক প্রদান অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেছেন। এ সময় বিজিবি মহাপরিচালক জানিয়েছেন এই এলাকায় সন্ত্রাসী আস্তানায় অভিযান চালানোর আশ্বাস দিয়েছে বিএসএফ। 2020 সালে বিজিবি সদস্যদের বীরত্বপূর্ণ কাজের জন্য এ পদক প্রদান অনুষ্ঠান। 4টি ক্যাটাগরি বিজিবি পদক সেবা, রাষ্ট্রপতি পদক, রাষ্ট্রপতি বিজিবি পদক সেবায় 59 জনকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজিবি মহাপরিচালক। সামনে আসে সম্প্রতি শেষ হওয়া বিজিবি বিএসএফ মহাপরিচালক সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় মিজোরামে থাকা পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি থাকার বিষয়টি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে সন্ত্রাসী গ্রুপ আছে, তাদের ধাওয়া দিলে দুর্গম এলাকা দিয়ে ভারত পালিয়ে যায়। এজন্য দুর্গম সীমান্তে সড়ক ও বিওপির সংখ্যা বাড়ানো হচ্ছে। চোরাচালানি বলেন কিংবা সন্ত্রাসী কিংবা মানে তাদের দেশের বিচ্ছিন্নতাবাদী যেটাই হোক, আমরা কাউকে এখানে আমাদের দেশে স্থান দেই না। আমরা বিদেশ থেকেও সেই রকমই, আমরা বাইরের আমাদের প্রতিবেশী থেকেও আমরা সেই ধরনের সহযোগিতা আশা করি এবং পেয়ে আসছি। বিজিবি মহাপরিচালক বলেন, পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর সদস্যরা ভারতের মিজোরাম সীমান্তে ঘাঁটি গেড়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে এ বিষয়ে জানানো হয়েছে। তবে বিএসএফ এর দেয়া বাংলাদেশে অবস্থান নেওয়া সন্ত্রাসীদের কোনো আস্তানার সন্ধান মেলেনি এখনো। অন্য দেশের থেকে এসে বাংলাদেশে থেকে কোনো সন্ত্রাসী গ্রুপ অপারেশন করতে পারবে, তো সেই বিষয়টা আমরা তাদেরকে আবার আশ্বস্ত করেছি এবং বলেছে যে আগে তোমরা যে লিস্টগুলো দিয়েছো সেখানে আমরা অভিযান পরিচালনা করেছি এবং পরিচালনা করে সেখানে আমরা এরকম কোনো ক্যাম্পের অস্তিত্ব আমরা পাই নাই। যদিও বিএসএফ আগে জানিয়েছিল বিজিবির দেয়া তালিকা অনুযায়ী ভারতে কোনো আস্তানা পাওয়াই যায়নি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাষাঞ্চলে রোহিঙ্গা স্থানান্তর অব্যাহত থাকবে। আগামী বছর আরও কয়েক হাজার রোহিঙ্গাকে কক্সবাজার থেকে সেখানে নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ নিয়ে আন্তর্জাতিক মহলে গুজব না ছড়িয়ে প্রকৃত তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জানুয়ারিতে ত্রিদেশীয় বৈঠক হতে পারে বলেও জানিয়েছেন সচিব। কক্সবাজার থেকে দ্বিতীয় দফা 1804 জন রোহিঙ্গাকে মঙ্গলবার নেওয়া হয়েছে নোয়াখালীর ভাষাঞ্চরে। 4 ডিসেম্বর সেখানে পাঠানো হয় 1642 রোহিঙ্গাকে। বাংলাদেশ সরকার বলছে, প্রথম দলের অভিজ্ঞতার ভিত্তিতে এখন রোহিঙ্গাদের ভাষাঞ্চরে যাওয়ার আগ্রহ বেড়েছে।
পররাষ্ট্র সচিব জানান, নিরাপত্তার স্বার্থেই কক্সবাজার থেকে অস্থায়ীভাবে তাদের সরানো হচ্ছে। তারা দেখতে চায় যে এরা যারা গেল তারা কীরকম আছে, বা তারা একটা মিশনও পাঠাইবে অদূর ভবিষ্যতে, যে এদের সাথে ইন্টারাকশন করে বা তারা সেখানে আরও কি কোনো সমস্যা আছে কি না বা কেমন আছে, এইরকম একটা লোকাল একটা মিশন পাঠাবে। সচিবের আক্ষেপ, রোহিঙ্গারা আন্তরিক হলেও কক্সবাজার আশ্রয় শিবিরে গুজব ছড়াচ্ছে একটি মহল। কয়েকটি আন্তর্জাতিক সংস্থার আস্থার ঘাটতি থাকাকেও দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। বলেন, চাইলে সরকারের বিধি মেনে ভাষান্তরেও তাদের কার্যক্রম চালাতে পারে। মিসপারসেপশন আছে, তৈরি হচ্ছে, এবং তাদের অনেকের যেই কমেন্টস বা তাদের যে পজিশন বা স্টেটমেন্ট সেটা নেহায়তি আপত্তিকরও বটে। সেই ব্যাপারে আমরা তাদের সাথে ইন্ডিভিজুয়ালি তাদের সাথে আমরা সেগুলো রেসপন্স করব বা করে যাচ্ছি। সচিব জানান, স্থানান্তরের প্রভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া যেন ঝুলে না যায় সে বিষয়েও সতর্ক রয়েছে সরকার। বলেন, এ নিয়ে মিয়ানমারের পাশাপাশি অন্যান্য দেশ ও সহযোগী সংস্থার সঙ্গে আলোচনা চলছে। ত্রিদেশীয় যেটা, সেটা চাইনিজদেরকে সাথে নিয়ে ইলেকশনের পর থেকে এটা আরও প্রক্রিয়াটা জোরদার হচ্ছে। এখন কথাবার্তা চলছে। তো এই বছর তো শেষ হয়েই গেল, তা আমরা আশা করব যে সামনের বছরে বা সামনের মাসেই আমরা একদম পুরো রেডি আছি। চাইনিজরাও আগ্রহী। এখন মিয়ানমারের গ্রিন সিগন্যাল পেলে আমরা আলাপ আলোচনা ফর্মালি শুরু করতে পারি। ভাষান্তরে পর্যায়ক্রমে 1 লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের নিজস্ব শিপইয়ার্ডে তৈরি করা হবে যুদ্ধজাহাজ। স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় নেওয়া হবে সব রকম প্রস্তুতি। বাংলাদেশ নেভাল একাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজে নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশাল সমুদ্র সম্পদ নিয়ে কাজ করে যাচ্ছে তার সরকার। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর 2টি ব্যাচের রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2020 উপলক্ষে এই আয়োজন। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে শ্রেষ্ঠ ক্যাডেট অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন নৌবাহিনী প্রধান। প্রধানমন্ত্রী বলেন, বিশাল সমুদ্র সীমা রক্ষায় অতীতের সরকারগুলো গুরুত্ব না দিলেও তার সরকার কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানো হবে সমুদ্র সম্পদকে। আর অপরদিকে আমাদের সমুদ্র সীমায় আমাদের যে অধিকার আছে সেটা নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করে আমাদের 2টি প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমার, যদিও তাদের বিরুদ্ধে আমরা মামলা করি, কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সে মামলা করে আমরা বিজয় অর্জন করি এবং বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করতে সক্ষম হই। নবীন নৌ অফিসারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, চায় শান্তি। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। এ সময় শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, আগামীতে নিজস্ব শিপইয়ার্ডে তৈরি হবে যুদ্ধজাহাজ। আমরা ইতিমধ্যে 27টি যুদ্ধজাহাজ সংযোজন করেছি। 2017 সালে নৌবহরে 2টি অত্যাধুনিক সাবমেরিন আমরা সংযোজন করেছি। ফলে আমাদের বাংলাদেশ নৌবাহিনীকে আমরা একটা সম্পূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করতে সক্ষম হয়েছি। নিজস্ব শিপইয়ার্ডে আমরা আমাদের যুদ্ধজাহাজও তৈরি করব এবং যার কাজ ইতিমধ্যে আমরা কিছু কিছু শুরুও করেছি। আর তাছাড়া কক্সবাজার, পেকুয়াতে আমরা সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছি এবং দেশের 99% ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, কাউকেই গৃহহীন রাখা হবে না, চলছে ঘর নির্মাণের কাজ। যে মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রতিটি মানুষের ঠিকানা হবে। এটাই আমাদের লক্ষ্য। এটাই মুজিব বর্ষ পালনে আমি মনে করি সবথেকে বড় উদ্যোগ, যা আমাদের দারিদ্র্য বিমোচনে কাজ করবে, আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে। আমরা দেশের সব জায়গায় যেন আবার করোনা সংক্রমণ বাড়তে না পারে সেদিকে লক্ষ্য রাখা প্রত্যেকের দায়িত্ব বলে আবারও মনে করিয়ে দেন সরকার প্রধান। মানে সচেতন থাকবেন যেন এই করোনা ভাইরাস খুব বেশি আক্রান্ত না হয় বা ছড়িয়ে না পড়ে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নবজাতকের হৃদরোগ চিকিৎসায় ঢাকা শিশু হাসপাতালকে 10 কোটি টাকা অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ শফি আহমেদের হাতে এই টাকার চেক তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম ইমরুল কায়েস জানিয়েছেন, জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনা অপারেশনে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই সহায়তা দেওয়া হয়েছে।
1977 সালে প্রতিষ্ঠিত ঢাকা শিশু হাসপাতাল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে। ঢাকা শিশু হাসপাতাল এবং বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটকে একীভূত করার একটি প্রস্তাবে চলতি বছরের শুরুতে সম্মতি দেয় মন্ত্রিসভা। মমিতা, আরও কিছু খবর আছে, সেগুলো জানানোর আগে আমরা একটু জানাবো খেলার খবর। দ্বিতীয় সারির উইন্ডিজকে নিয়েও সতর্ক থাকতে বলছেন পাইলট, শক্তি অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ। প্রত্যাবর্তনের মঞ্চে উইন্ডিজের সেরা দলের সঙ্গে টাইগারদের লড়াই দেখার প্রত্যাশা ছিল, কিন্তু বাংলাদেশ সিরিজের জন্য 10 তারকাকে বাইরে রেখে স্কোয়াড দিয়ে হতাশ করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে নির্ভর থাকলে দ্বিতীয় সারির দলও হতে পারে বিপদের কারণ, বলছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। প্রতিপক্ষকে হালকাভাবে না নিয়ে নিজস্ব শক্তি অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি। বাণিজ্যিকীকরণের চাপে সারল্য হারাচ্ছে পুরো বিশ্ব। ক্রিকেটই বা বাইরে থাকে কিভাবে? ফ্র্যাঞ্চাইজি আসরের আধিপত্যে আন্তর্জাতিক ক্রিকেটের পিছু হটা নতুন কোনো গল্প নয়। সেই আহ্বানে আন্তর্জাতিক ক্রিকেটকে না বলে দেবার উদাহরণও ভুরি ভুরি। পরিস্থিতি আরও কঠিন করে দিয়েছে মহামারী পরিস্থিতি। সুরক্ষা বলয়ের টানা খেলার ক্লান্তি, ব্যক্তিগত ব্যস্ততা, বিদেশের মাটিতে স্বাস্থ্য ঝুঁকি, সব মিলিয়ে বিভিন্ন কারণ দেখিয়ে বাংলাদেশ সফর থেকে সরে গেছেন হোল্ডার ব্রাভো, হেটমায়ার, হোপরা। দ্বিতীয় সারির দল পাঠিয়ে বাংলাদেশ সফরের দায় এড়াচ্ছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। প্রায় একই ধরনের ঝুঁকি সামলে এর আগে ইংল্যান্ড, নিউজিল্যান্ড সফর করলেও বাংলাদেশের বেলায় ভিন্ন অবস্থান উইন্ডিজের। সেদিকে মন না দিয়ে ক্রিকেটাররা যেন মাঠেই মন রাখে, বলছেন সাবেকরা। কনসেপ্টটা এমন হয়ে গেছে যে ধরেন আইপিএল যদি পিসিএল, বিপিএল এরকম 5টা ইভেন্ট খেলে, তো 5টা ইভেন্টে সে যদি অনেক ভালো একটা অ্যামাউন্ট পেয়ে থাকে, তো আমি এক মাসে কেন এই অল্প সময় জেলখানার মধ্যে কেন থাকলে? আসলে হয়তো প্রতিদ্বন্দ্বীটা হয়তো আরেকটু ভালো হতো, কারণ স্পটলাইটটা তাদের উপর থাকতো বেশি। বাট এখন যাদের পরিবর্তনে এসছে তারা ভালো করলে আলটিমেটলি তখন কিন্তু তাদের নিজস্ব জায়গাটা পোক্ত করতে পারবে ওয়েস্ট ইন্ডিজ দল। সেরা দল পাঠাতে কার্পণ্য উইন্ডিজের। মাঠে নামার আগেই জিতে যাওয়ার মনোভাব কারো কারো। প্রত্যাবর্তনের মুহূর্তে সতর্ক থাকার তাগিদ সাবেকদের। অনুভূস্ততার চ্যালেঞ্জ সামলাতে পরামর্শ, অভিজ্ঞতা, শক্তি কাজে লাগানোর। কোনো দলকেই কোনো নামের বিচারে দ্বিতীয় সারি বল দেওয়া যাবে না। যদি তাই হতো তাহলে আমরা নিশ্চয়ই আফগানিস্তানের সাথে আমরা কখনোই টেস্ট ম্যাচ হারতাম না। যেহেতু সিরিজ বাংলাদেশে হোমে হবে, তারা কোন টিম আসবে সেটা তাদের ব্যাপার। বাট আমি মনে করি ক্রিকেটের সাথে সবসময় পাঠানো উচিত যে বেস্ট টিমটাকে। তারা হয়তো যেহেতু অ্যাভেলেবল না প্লেয়ার, তারা চেষ্টা করছে তাদের বেস্ট প্লেয়ার যারা ব্যাকআপ প্লেয়ার সেই প্লেয়ারগুলোকে পাঠানোর জন্য। বাট এটা আমার মনে হয় বিসিবির কোনো ব্যর্থতা আমি দেখি না। ঘরোয়া আসরে তরুণদের আবির্ভাব আত্মবিশ্বাস যোগাচ্ছে, কিন্তু সেই জন্যে এখনই তাড়াহুড়ো নয়। 2 আসরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি করতে হবে অতিথিবধের কৌশল। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2020 হতে পারত বাংলাদেশ ক্রিকেটের জন্য ব্যস্ত বছর, কিন্তু করোনা মহামারী সেই ব্যস্ততা রোমাঞ্চ কেড়ে নিয়েছে। একে একে স্থগিত হয় দ্বিপাক্ষিক সিরিজ, পিছিয়ে যায় বৈশ্বিক টুর্নামেন্ট। তবে মন খারাপের বছরটাও দেশের ক্রিকেটের জন্য গর্বের, কারণ এই বছরই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে টাইগার যুবারা। মাশরাফির অধিনায়কত্ব ছাড়া আলোচিত ঘটনা আর নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের প্রত্যাবর্তনও স্বস্তির। বছরটা শুরু হয় ইতিহাস গড়ার আনন্দ দিয়ে। পচেস্ট্রুম থেকে দেশকে বিশ্বসেরার উপহার পাঠান আকবররা। ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বিশ্বসেরাদের বরণ করে নিতে ঘটা করে উৎসবের আয়োজন হয়েছিল, কিন্তু করোনা বাধায় সেই উৎসব পুরোপুরি রঙিন করা যায়নি। এবছর 10টা টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের, কিন্তু শেষ পর্যন্ত খেলা হয়েছে মাত্র 2টি। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে শোচনীয় হার দিয়ে বছর শুরু। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্ট জিতে কিছুটা মান বাঁচে। এপ্রিলের প্রথম সপ্তাহে 1 টেস্ট ও 1 ওয়ানডে খেলতে পাকিস্তানের বিমান ধরার কথা ছিল বাংলাদেশের, কিন্তু করোনাতে লন্ডভন্ড সবকিছু। স্থগিত হয় আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও। এরপর একে একে স্থগিত হয় অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। করোনা ধাক্কায় এলোমেলো হয়েছে বৈশ্বিক সব আসর।
অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এশিয়া কাপ খেলার সুযোগ হাতছাড়া হয় মাহমুদুল্লাহ দলের। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডে 3টি টি-20 খেলার কথা ছিল, কিন্তু বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় সিরিজটিও হয়নি। মন খারাপের বছরে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন টাইগার ক্রিকেটের বরপুত্র সাকিব। 29 অক্টোবর 1 বছরের নিষেধাজ্ঞা শেষ হয় এই অলরাউন্ডারের। এবছরই নেতৃত্ব ছাড়েন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি। টাইগারদের পক্ষে তামিমকে সরিয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেন লিটন। জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে 2021 বিশ্বকাপের বাছাই পর্বে খেলার কথা ছিল সালমা জাহানারাদের। করোনার কারণে টুর্নামেন্টটি স্থগিত করে আইসিসি। ক্রিকেট মাঠে ছিল না, ক্রিকেটাররাও ছিলেন ঘরবন্দি। এর মধ্যেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাকিব, মুশফিক, তামিম, মাশরাফি, রনি তালুকদার, নাজমুল অপুরা। বছরের শেষ ভাগে বিসিবির আয়োজনে হয়েছে 2টি আসর। ওয়ানডে ফরম্যাটে বিসিবি প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-20 কাপ। এখন নতুন বছরে উইন্ডিজ সিরিজের অপেক্ষা। নিয়ম করে বছরের শেষ দিনেও সূর্য দিগন্তে হারাবে। অন্ধকার পেছনে ফেলে নতুন বছরে সবকিছুই স্বাভাবিক হবে, প্রত্যাশা সেটাই। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে আবাহনী। মুক্তিযোদ্ধাকে 2-1 গোলে হারিয়েছে আকাশী নীল দল। শেষ আটে তাদের প্রতিপক্ষ বারিধারা, উত্তর বারিধারা। আরেক ম্যাচে জয়ে কোয়ার্টার নিশ্চিত শেখ রাসেলের, হেরেও শেষ আটে শেখ জামাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার 30 মিনিটে মাসিহ সাইঘানির গোলে লিড নেয় আবাহনী। ওই এক গোলেই বিরতিতে যায় মারিও লেমসের দল। বিরতির পর লিড ডাবল করেন কার্ভেন্স বেলফোর্ট। খেলা শেষের মিনিট 3 আগে রোহিত সরকারের গোলে ব্যবধান কমায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গ্রুপ পর্বে 2 ম্যাচে জিতে 6 পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আবাহনী। অন্যদিকে 2 ম্যাচ হেরে বিদায় নিয়েছে মুক্তিযোদ্ধা। গ্রুপ ডি থেকে 1 জয় ও 1 হার নিয়ে শেষ 8 নিশ্চিত হয়েছে মোহামেডানেরও। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে উত্তর বারিধারার বিপক্ষে লড়বে আবাহনী। প্লেয়ার হলে এরকম খুবই আন্দাজে বল মারা যাবে। এবার কিন্তু ফ্রান্সিসকো তোরেস পেয়ে গেছেন তাকে। এই ছিল খেলার সংবাদ। চলে যাব অন্যান্য প্রসঙ্গে। যাচ্ছি পরের খবরে। 3 বছর আগে দক্ষিণ পশ্চিম কেনিয়ার বিশাল এক অংশ জুড়ে দেখা দেয় ফাটল। সে ফাটল ক্রমান্বয়ে বড় হচ্ছে। এতে সুদূর ভবিষ্যতে মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে সোমালিয়া, কেনিয়া, তানজানিয়া এবং ইথিওপিয়ার একাংশ। আর এই দুই ভূভাগের মধ্যে জেগে উঠবে সাগর। ভূতাত্ত্বিকরা বলছেন মহাদেশটি দুভাগে বিচ্ছিন্ন হবে, সময় লাগবে 5 কোটি বছর। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। আগামী 2020-2021 শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় যাবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি 4টি প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বুধবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির সঙ্গে বৈঠকে বসেন বুয়েট, চুয়েট, কুয়েট এবং রুয়েটের উপাচার্যরা। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মনোনীত প্রতিনিধিরা জানিয়েছেন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে নীতিগতভাবে একমত। তবে ভর্তি পরীক্ষার কমিটি গঠন এবং কেন্দ্র নিয়ে রয়েছে দ্বিমত। এ বিষয়ে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক আলমগীর বলেছেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে বুয়েটের একাডেমিক কাউন্সিলের দেয়া সিদ্ধান্তের উপর অন্য 3টি প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিগগিরই তাদের সুস্পষ্ট মতামত ইউজিসির কাছে পাঠাবে। তার উপর ভিত্তি করে প্রকৌশল গুচ্ছে ভর্তি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সিলেটের গোপালগঞ্জে থেমে থাকা ট্রাককে মাইক্রোবাসের ধাক্কার পর সিলিন্ডার বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। ঘন কুয়াশা আর চালকের অসচেতনতার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তখনও ভোরের আলো ফোটেনি। মাইক্রোবাসে করে সিলেট থেকে বিয়ানীবাজার যাচ্ছিলেন 6 জন। বুধবার ভোরে হেতিমগঞ্জ এলাকায় পৌঁছালে থেমে থাকা একটি ট্রাককে হঠাৎ ধাক্কা দিলে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই দগ্ধ হয়ে প্রাণ হারায় 3 জন। পাশেই দাঁড়িয়ে ছিল 7 বছরের শিশু হাসান। সিলিন্ডারটি উড়ে গিয়ে তার উপর পড়লে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। আমরা চাচাগরো ভাই ড্রাইভারদের সুনামুদ্দিন আর চাচাগরো ভাই আর একটা রাজন আহমদ, ও 2 জন লাশ আছে। আমরা সিলিন্ডারটা বাস মারিয়া গিয়ে কলোনির ফোর্সে প্রায় 1000 গজ দূরে সিলিন্ডারটা একটা বাচ্চার রূপে পড়িয়া বাচ্চাটাও মারা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশের ধারণা, ঘন কুয়াশা ও মাইক্রোবাস চালকের অসচেতনতার কারণেই ঘটেছে এই প্রাণহানির ঘটনা। একটা সিমেন্টবাহী ট্রাকে নোহা মাইক্রোবাস দ্রুত বেগে তার পিছনের অংশ লাগে, যার ফলে সিলিন্ডারটা ওই মাইক্রোবাসের সিলিন্ডারটা ব্রাস্ট হওয়ার সাথে সাথে ঘটনাস্থলে 3 জন মারা যায়। সিলিন্ডারটা যখন উড়ে অন্য জায়গায় যায়, সেখানে একটা বাচ্চা ছিল 7 বছরের, সে মারা যায়। দুর্ঘটনায় নিহতরা হলেন বিয়ানীবাজারের চারখাই এলাকার সুনাম মিয়া, রাজন মিয়া ও গোলাপগঞ্জের রফিপুর এলাকার 7 বছরের শিশু হাসান আহমেদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড $43 বিলিয়ন ছাড়িয়েছে। এর আগে 15 ডিসেম্বর রিজার্ভ প্রথমবারের মতো $42 বিলিয়ন অতিক্রম করে। এর ফলে ডিসেম্বর মাসে রিজার্ভ নতুন 2টি মাইলফলক অতিক্রম করেছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, বৈধ পথে আয় বাড়ছে আর আমদানি কমে যাওয়ায় রিজার্ভে নতুন নতুন রেকর্ড হচ্ছে। এছাড়া বিদেশ থেকে অনেক শ্রমিক ফিরে আসায় প্রবাসী আয় বাড়ছে। চলতি মাসে প্রথম 29 দিনে $191 কোটি পাঠিয়েছেন প্রবাসীরা। প্রবাসী আয় বাড়াতে 2019-20 অর্থ বছর থেকে 2% প্রণোদনা দেওয়া শুরু করে সরকার। এরপর থেকেই প্রবাসী আয়ে গতি এসেছে, আর এর উপর ভর করেই কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো $4300 কোটি বা $43 বিলিয়ন ছাড়িয়েছে। কাল শেষ হচ্ছে আয়কর রিটার্ন জমার সময়। শেষ মুহূর্তে কর অফিসগুলোতে ভিড় না থাকায় মিলছে ভোগান্তি মুক্ত সেবা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তারা জানিয়েছেন, আইনে বাধ্যতামূলক করা হলেও নিবন্ধিত অনেকেই এখনও রিটার্ন জমা দেননি। আইন অমান্যকারীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। জবাব সন্তোষজনক না হলে করা হবে জরিমানা বলে জানিয়েছেন কর্মকর্তারা। আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ছিল 30 নভেম্বর। তবে করোনার কারণে পরে এই সময় 1 মাস বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার শেষ হচ্ছে সে সময়। তবে কাল হলিডে হওয়ায় ব্যাংকিং সেবা পাওয়া যাবে না। বুধবার অনেক কর অফিস ঘুরে দেখা যায় রিটার্ন জমা দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার করদাতা। সেবায় সন্তোষ প্রকাশ করেন তারা। ওরকম কোনো ভিড় দেখলাম না এবং খুব ইজিলি জমা দিতে পারলাম। তো বেসিক্যালি আমার বাবা তো অসুস্থ, তো বাবারটাও দিয়েছি এবং আমারটাও দিব। এখন খুবই ভালো বিহেভিয়ার পেয়েছে এবং সেবাটা ছিল অসাধারণ। সত্যিকার বলতে গেলে অনেক ভালো লেগেছে আমার কাছে। নভেম্বর জুড়ে মেলার মতো বিশেষ সেবা দেয় কর অফিসগুলো। ডিসেম্বরে অনেক অফিসে চালু ছিল ওয়ান স্টপ সেবা। মানে মোট করদাতা যা আছে সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। আমরা যাদের আয় রিটার্ন দিলে করযোগ্য হতো তাদেরকে তো অবশ্যই আমরা জরিমানার আওতায় আনবো। এনবিআর এর হিসাবে দেশে নিবন্ধিত করদাতা 50 লাখের বেশি। নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেন মাত্র 17 লাখ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 22 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 16 এবং নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7531 জনের। 180টি ল্যাবে 24 ঘন্টায় 15,229 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1235 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.11%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,12,496 জনে। সুস্থ হয়েছেন আরও 1,507 জন। এই নিয়ে মোট সুস্থ 4,56,070 জন। করোনা মোকাবিলায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গেম চেঞ্জারের ভূমিকা রাখবে বলে মনে করছে যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা। কারণ হিসেবে তারা বলছেন, অন্যান্য ভ্যাকসিনের চেয়ে এটি সংরক্ষণ ও পরিবহন অনেক সহজ। 18 বছরের বেশি বয়সী যে কেউ এই ভ্যাকসিন নিতে পারবে বলে জানিয়েছে মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি MHRA।
প্রথম দেশ হিসেবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ব্যবহারের সবুজ সংকেত দিল যুক্তরাজ্য। করোনা সংক্রমণ বাড়ার উদ্বেগের মধ্যেই এই টিকার ছাড়পত্র দিয়েছে দেশটির মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি MHRA। এর অর্থ এই টিকা কার্যকর ও নিরাপদ। This vaccine, COVID-19 vaccine AstraZeneca, has been approved for use in people aged 18 years and older. 18 বছরের বেশি বয়সীদের জন্য এই ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে। তাদের 4 থেকে 12 সপ্তাহের মধ্যে এর 2টি ডোজ দেয়া হবে। আমি আগেও বলেছি, আমাদের কাছে জনগণের স্বাস্থ্য সুরক্ষা অগ্রাধিকার পাবে। তাই অক্সফোর্ড ভ্যাকসিনের কার্যকারিতা ও নিরাপত্তা বিশ্লেষণ করেই অনুমোদন দেয়া হয়েছে। আগামী সোমবার থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ পাবেন যুক্তরাজ্যবাসী। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত 20 লাখ মানুষকে দেওয়া যাবে টিকা। প্রি অর্ডারে থাকা 10 কোটির টিকার ডোজ পাবেন 5 কোটি ব্রিটিশ। ফলে কয়েক মাসেই করোনা মহামারী থেকে রেহাই পাওয়ার আশা ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর। এটা সত্যি আমাদের জন্য সুখবর। 4 জানুয়ারি থেকে দেশ জুড়ে অক্সফোর্ডের টিকা দেওয়া শুরু হবে। ফলে ভ্যাকসিন কর্মসূচি আরও ত্বরান্বিত হবে। NHS কর্মীদের উপর অনেক চাপ যাচ্ছে। ডিসেম্বরে 80 বছরের ওপরে এবং কেয়ার হোমে ফাইজারের টিকা দিয়েছেন তারা। খুব ভালো কাজ করছেন। ফাইজার বায়োএনটেকের টিকা সংরক্ষণ করতে হয় -70 ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু অক্সফোর্ডেরটি রাখা যাবে সাধারণ রেফ্রিজারেটরেই। ফলে উন্নয়নশীল দেশ সহজেই এটি পরিবহন ও সংরক্ষণ করতে পারবে। এদিকে 2 টিকারই ডোজ নিতে হবে 2টি। তবে ফাইজারে 2 ডোজ নেওয়ার ক্ষেত্রে ব্যবধান মাত্র 3 সপ্তাহের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বড় হচ্ছে আফ্রিকা মহাদেশের পূর্বাংশে দেখা দেয়া ফাটল। এতে সুদূর ভবিষ্যতে মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে সোমালিয়া, কেনিয়া, তানজানিয়া এবং ইথিওপিয়ার একাংশ। আর এই 2 ভূভাগের মধ্যে জেগে উঠবে সাগর। ভূতাত্ত্বিকরা বলছেন, মহাদেশটি এই দুভাগে বিচ্ছিন্ন হতে সময় লাগবে 5 কোটি বছর। 3 বছর আগে দক্ষিণ পশ্চিম কেনিয়ার বিশাল এক অংশ জুড়ে দেখা দেয় ফাটল। ক্ষতিগ্রস্ত হয় প্রধান মহাসড়কও। ফাটল এতটাই ভয়াবহ যে এলাকা ছেড়ে চলে যায় স্থানীয়রা। আফ্রিকার সুসাওয়ার অঞ্চল মাঝে মধ্যেই মৃদু ভূমিকম্প হতো এখানে। গ্রেট রিফট ভ্যালির অংশে ক্রমাগতই বড় হচ্ছে ফাটল। ভূতাত্ত্বিকরা একে স্বাভাবিক বললেও ফাটল বাড়ছে দ্রুত গতিতে। রিফট ভ্যালির দৈর্ঘ্য প্রায় 3000 কিলোমিটার। উত্তরে এডেন উপসাগর, দক্ষিণে জিম্বাবুয়ে। ভূতাত্ত্বিকদের মতে টেকটনিক প্লেটের সক্রিয়তার কারণে খণ্ডিত হচ্ছে আফ্রিকা। মহাদেশটি আগে ছিল একটি টেকটনিক প্লেটে, এখন সেটি দ্বিখণ্ডিত। গঠন হয়েছে সোমালি ও নুবিয়ান প্লেট। বিপরীতমুখী টানে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে একে অন্যের থেকে। সেই কারণেই দেখা দিয়েছে ফাটল। গ্রেট রিফট ভ্যালি এমন এক ভূকাঠামো যা দুভাগ হয়ে গেলে আফ্রিকার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সোমালিয়া, কেনিয়া, তানজানিয়া ও ইথিওপিয়ার একাংশ। 13 কোটি 38 লাখ বছর আগে দুভাগে বিভক্ত হয়েছিল আফ্রিকা মহাদেশের পশ্চিমাংশ। এতে তৈরি হয়েছিল নতুন মহাদেশ দক্ষিণ আমেরিকা। 2 মহাদেশের মাঝে সৃষ্টি হয়েছিল আটলান্টিক মহাসাগর। সেই ঘটনা এবার ঘটতে যাচ্ছে আফ্রিকার পূর্বাংশে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।